আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আমরা মহান আল্লাহ তাআলার প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ ও সালাম পেশ এর মাধ্যমে আমাদের আজকের গুড নাইট স্টাডি গ্রুপের কার্যক্রম পবিত্র কালামে হাকিমে তেলাওয়াতের মাধ্যমে শুরু হবে ইনশাআল্লাহ। পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত করার জন্য আমি আব্দুল হান্নান স্যারকে দেখতেছি সুললিত কণ্ঠের অধিকারী। আর তো কেউ আছেন কিনা, যদি স্বেচ্ছায় করেন তাহলে আমরা খুশি হব। জি জি আলহামদুলিল্লাহ, যদি কেউ স্বেচ্ছায় তেলাওয়াত করতেছেন আলহামদুলিল্লাহ। না হলে তো আমাদের কার্যক্রমে ঠিক আছে। আব্দুল হান্নান স্যারই শুরু করে দেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان. كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام. فبأي آلاء ربكما تكذبان. يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن. فبأي آلاء ربكما تكذبان. سنفرغ لكم أيها الثقلان. فبأي آلاء ربكما تكذبان. يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان. فبأي آلاء ربكما تكذبان. صدق الله العظيم. এরশাদ হচ্ছে, দরিয়ায় বিচরণশীল পর্বত দৃশ্য জাহাজসমূহ তারই নিয়ন্ত্রণাধীন। অতএব তোমরা উভয়েই তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? ভূপৃষ্ঠের সবকিছুই ধ্বংসশীল, একমাত্র আপনার মহিমায় ও মহানুভব পালনকর্তার সত্তা ছাড়া। অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? নভমণ্ডল ও ভূমণ্ডলের সবাই তার কাছে প্রার্থী, তিনি সর্বদাই কোনো না কোনো কাজে রত আছেন। অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন নিয়ামতকে অস্বীকার করবে? হে জিন ও মানব, আমি শীঘ্রই তোমাদের জন্য কর্মমুক্ত হয়ে যাব। অতএব তোমরা উভয়েই তোমাদের পালনকর্তার কোন নিয়ামত অস্বীকার করবে? হে জিন ও মানবকুল, নভমণ্ডল ও ভূমণ্ডলের প্রান্ত অতিক্রম করা যদি তোমাদের সাধ্যে কোলায় তবে অতিক্রম করো, কিন্তু ছাড়পত্র ব্যতীত তোমরা তা অতিক্রম করতে পারবে না। অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে?
বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমরা আব্দুল হান্নান স্যারের কাছ থেকে চমৎকার তেলাওয়াত শুনছিলাম। স্যার সবসময় প্রস্তুত থাকেন যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে স্যার তেলাওয়াত বা যে কোনো কাজে আমরা স্যারকে পেয়ে যাই। এই জন্য স্যারকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের মূল কার্যক্রমে যাব। স্যার, জি স্যার আমি একটা 2 মিনিট জি স্যার, জি অনুমতি জি দেন স্যার প্লিজ। জি জোয়ারদার স্যার। আই এম এক্সট্রিমলি সরি টু ইন্টারাপ্ট আমাদের শ্রদ্ধেয় এম এ শাকুর স্যারকে আর আব্দুল হান্নান স্যারকে অবশ্যই জাযাকাল্লাহ খায়র, জাযাকাল্লাহ খায়র। আর আমাদের মুরব্বী যারা আছেন সবাইকে সম্মান এবং শ্রদ্ধা জানাচ্ছি। আপনাদের স্যাক্রিফাইস আমাদের অনুপ্রেরণা। আমরা অনেকদিন ক্লাস করছি একসাথে, বেশ কিছু আমাদের সজ্জন বা বন্ধু আমাদের আছেন, তাদের সাথে একটু কম বেশি একটু মত বিনিময় হওয়া দরকার। স্যার আমি একটু ইন্টারাপ্ট করতেছি প্লিজ। অবশ্যই স্যার, অনেকদিন এডিআই বলে একজন জয়েন করেছেন, প্লিজ আপনার আইডেন্টিটি একটু কাইন্ডলি বলবেন, আমরা সবাই পরিচিত হব প্লিজ। এডিআই, যদি মহিলা থাকেন তাহলে আপত্তি থাকলে অসুবিধা নেই। এডিআই শাকুর স্যার, জি শুনতে পাচ্ছি। উনি সিলেট একদিন থেকে পরিচয় আমার দিয়েছিলেন, কার সেলেনা মেয়ের আইডি দিয়ে ঢুকেন, এখন আপনার নাম না, আমি সেটা বলতেছি না স্যার। সত্যি কথা বলতে কি, দেখেন মানুষ তো দুনিয়া গোল, সত্যি কথা কখন কোথায় কার হয়, কোন হ্যাঁ হ্যাঁ পারপাসেই বা দেখা হয়, কিভাবে দেখা হয়, কখন, এগুলো পরিচিত থাকলে আপনি এটা যাদের সাথে, যেমন আপনার সাথে যখন দেখা হয়েছে তখন অনুভূতিটাকে আপনার ব্যক্ত করা সম্ভব। আমার সাথে জি যখন জি দেখা হয়েছে আব্দুল হান্নান স্যারের, আমার তো এটা ছোটবেলা থেকে বাবাকে দেখিনি, যখন আই ওয়াজ 1 ইয়ার, অনলি 1 ইয়ার, তা আমার তো জি বাবার জি কথা মনে পড়ে গিয়েছে মূলত। তো এই যে অনুভূতি গুলো আমার মনে হয় দরকার আছে শেয়ার করা। পড়ালেখা করলে শুধু পড়ালেখা হয় না, পারলেই কিন্তু মানুষের বুদ্ধি বাড়ে না বা বয়স বাড়ে। শুক্রিয়া ডক্টর জোয়ারদার স্যারকে। ওয়ালাইকুম আসসালাম। তো গুড নাইট স্টাডি গ্রুপের প্রত্যেককেই জানাই আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমাদের যে আলোচনা বিষয় সেখানে আসছি। আজকে আমরা যা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম নিয়ে আজ আলোচনা হবে। সিভিএস, কার্ডিওভাস্কুলার এক্সামিনেশন। আমাদের যে কার্ডিওভাস্কুলার সিস্টেম আছে, তো সেই নিয়ে আজকে আলোচনা করব। দুদিন হয়তো লাগবে, আজকে অর্ধেকটা হবে, অর্ধেক হয়তো নেক্সট ডে। প্রেজেন্টিং কমপ্লেন, পেশেন্ট আসলো আমার কাছে, এসে নিয়ে বলছে ডাক্তারবাবু আমার বুকে ব্যথা হচ্ছে, বুকটা টাইট মনে হচ্ছে, একটা আনইজিনেস ফিল হচ্ছে, ডিসকমফোর্ট মনে হচ্ছে। আর কি বলছে, আমার ঘন ঘন শ্বাস নিচ্ছি। আর কি হচ্ছে, বুকটা ধড়ধড় করছে, বুকটা মানে যেটা বলা হয় প্যালপিটেশন, বুকটা ধড়পড় ধড়পড় করছে। আর কি হচ্ছে, ব্ল্যাকআউট, মুখটা বিবর্ণ হয়ে যাচ্ছে। সিনকোপ, অর্থাৎ কিছুক্ষণের জন্য হয়তো, যেটা ক্ষণস্থায়ী, সিনকোপটা হচ্ছে ক্ষণস্থায়ী আনকনসাসনেস, অর্থাৎ সেটা অটোমেটিক রিকভারি হয়ে যাচ্ছে, অজ্ঞান হলো আবার অটোমেটিক, সেটা হচ্ছে সিনকোপ। ডিজিনেস, তারপরে কি হচ্ছে, ঝিমুনি ভাব। আর কি বলছে কি, তার একটা অস্বস্তি ভাব, একটা মানে টায়ার্ডনেস, মানে যেটাকে বলা হয় একদম টায়ার্ড, সেটা হচ্ছে ফ্যাটিক। ল্যাসিচুড, পুরো শরীরে মনে হচ্ছে একটা ব্যথা। এডিমা, তার শরীরটা ফুলে গেছে। এরকম একটা প্রেজেন্টিং কমপ্লেন নিয়ে আমার কাছে পেশেন্ট আসলো। এবার আমি কি কি গেস করব সেই নিয়ে আলোচনা করব আমরা। প্রেজেন্টিং কমপ্লেন কি হচ্ছে, বুকে ব্যথা, বুকটা মনে হচ্ছে চেপে ধরে নিচ্ছে, একটা আনইজিনেস ফিল হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, বুকটা ধড়পড় ধড়পড় করছে, আর মুখটা বিবর্ণ হয়ে গেছে, আনকনসাস মানে কিছুক্ষণের জন্য, যেটাকে বলা হয় সিনকোপ আর ডিজিনেস, ফ্যাটিক, ল্যাসিচুড অ্যান্ড ইডিমা। এটা হচ্ছে আমার প্রেজেন্টিং কমপ্লেন। এবার তাহলে আমরা কি করব, চেস্ট পেন। তাহলে চেস্ট পেন হলে আমাদের অনেক কথাই মনে পড়ে যাবে কি 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 রোগ আমরা অনুমান করব। তো চেস্ট পেনটা কিরকম,
পাশে যে ডান দিকে আমাদের যে ছবি আছে দেখতে পাচ্ছেন একটা লাল হয়ে আছে, অর্থাৎ বুকের যে লেফট সাইড সেখানে একটা লাল হয়ে আছে, সেটা রেফার করে যাচ্ছে একদম নেক, জ, ইয়ার, লেফট ইয়ার পর্যন্ত চলে যাচ্ছে। এদিকে চলে আসছে আমাদের যে আলনার নার্ভ আছে, আলনার নার্ভ বরাবর পুরোটা চলে আসছে। এরকম একটা ধরনের বুকে মানে হাতে ব্যথা এবং বুকে ব্যথা, লেফট সাইডে বুকে ব্যথা। তো কিরকম মনে হচ্ছে? রেট্রো স্টার্নাল কনস্ট্রাকটিভ ফিলিং, রেডিয়েশন টু নেক, জ, ব্যাক, left or right arm, ulnar border, especially usually continuous, creasing, gripping or not, and not sharp angina. অর্থাৎ কি হচ্ছে, আমাদের বুকে বাম দিকে একটা চেপে ধরার মতন একটা ব্যথা, সেই ব্যথাটা চলে যাচ্ছে আমাদের ঘাড়ে, আমাদের চোয়ালে, পিছনের দিকে পিঠে এবং ডান এবং বাম হাত এবং ডান হাতে চলে যাচ্ছে আলনার বরাবর, অর্থাৎ হাত বরাবর। এই যে দেখতে পাচ্ছেন, মাউসটা দেখতে পাচ্ছেন, এই বরাবরটা পেনটা কি করছে, রেফার করছে। আর সেটা হচ্ছে কি, এটা মানে তীক্ষ্ণ কোনো জিনিস দিয়ে মনে হচ্ছে বুকে ফুটছে, চেপে ধরছে। সেটা কিন্তু এই যে কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে যে ধারালো অস্ত্র আছে সেটার মতন ব্যথাটা নয়। সেটা ব্যথাটা কিরকম, একটা ক্রুসিং বিচ্ছে মনে হচ্ছে, কোনো একটা বিচ্ছে বুকে, সেরকম ধরনের একটা ব্যথা, সেটাকে আমরা কি বলছি, অ্যানজাইনা। তো এরকম একটা আমাদের চেস্ট পেন। তো হার্ট রিলেটেড আমরা চেস্ট পেন যদি আমাদের, এবার আসি কজ, কি থেকে আমাদের এই হার্টের ব্যথাগুলো হয়। বুকে ব্যথা যখন বললো তখন আমরা মানে কি কি রোগ অনুমান করব। এক নম্বর হচ্ছে আমাদের মায়োকার্ডিয়াল ইনফাকশন, যেটাকে সংক্ষেপে বলা হয় MI, ফুল নেম হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফাকশন আর হার্ট অ্যাটাক। একসঙ্গে ওটাকে হার্ট অ্যাটাকও বলতে পারেন, মায়োকার্ডিয়াল ইনফাকশন বলতে পারেন। একটা হচ্ছে অ্যানজাইনা, আর একটা হচ্ছে অ্যাওর্টিক ডিসেকশন, আর একটা হচ্ছে পেরিকার্ডাইটিস। এবার বলে মায়োকার্ডিয়াল ইনফাকশনটা কি জিনিস। মায়োকার্ডিয়াল ইনফেকশন হচ্ছে আর হার্ট অ্যাটাকটা হচ্ছে আমাদের হার্টের কাজ কি, হার্ট কাজ হচ্ছে হার্ট পাম্প করে সর্বশরীরে রক্তকে সরবরাহ করছে, কিন্তু হার্টকে বাঁচার জন্য কি রক্ত দরকার। তো যখন আমাদের করোনারি আর্টারিতে কোনো একটা ক্লট অর্থাৎ প্ল্যাক ওই সরু আর্টারিতে গিয়ে কি হলো, হার্ট আর্টারি, যেটাকে বলা হয় হার্টের আর্টারির নাম, আর করোনারি আর্টারি বলা হয়। তো হার্টের আর্টারিতে কি হচ্ছে, তার একটা প্লাগ গিয়ে কিংবা কোলেস্ট্রলে কোনো একটা প্লাগ গিয়ে কি হচ্ছে, আটকে যাচ্ছে। সেখানে আটকা যাওয়ার পরে কি হচ্ছে, রক্ত সরবরাহ বন্ধ হচ্ছে। রক্ত সরবরাহ বন্ধ যখন হয় সেটা বলা ISD, অর্থাৎ ইসচেমিক হার্ট ডিজিজ, ইসচেমিক হার্ট ডিজিজ ISD। তারপরে যখন কি হচ্ছে, সেটা হার্ট মাসলটা নষ্ট হচ্ছে, সেটাকে বলা হয় মায়োকার্ডিয়াল ইনফাকশন। এই MI যদি হয় তাহলে আমাদের বুকে এরকম ধরনের একটা ব্যথা হবে। আর একটা কি, এনজাইনা। এনজাইনাটা কি জিনিস, এটা একটা মেডিকেল টার্ম, যেটা বলা হয় এনজাইনা পেক্টোরিস। এনজাইনা একটা মেডিকেল টার্ম, যেটাকে বলা হয় বুকের ব্যথা। বুকের ব্যথার মেডিকেল টার্ম হচ্ছে এনজাইনা। এখানে কি হচ্ছে, আমাদের রক্ত যে ফ্লো, হার্টের যে রক্ত ফ্লো, বিশেষ করে ডিপ মাসল যে রক্ত ফ্লো, সেটা কি হচ্ছে, কমে যাচ্ছে। কেন কমছে, সেখানেও একটা ক্লট জমছে, যেমন আর্টারিতে ক্লট জমছে, তেমনি ডিপ মাসেলে যখন আমাদের হার্টের রক্ত ফ্লোটা কমে যাবে, বিশেষ করে ইনার অল অফ দ্য হার্ট, আমাদের কি হবে, রক্ত ফ্লোটা কমে যাবে। ইনার অল অফ দ্য হার্ট, আর্টারির ব্লাড সাপ্লাইটা আমাদের যখন বন্ধ হয়ে যাবে, কিংবা আর্টারিটা কি হচ্ছে, ন্যারো হয়ে যাচ্ছে, কিংবা কোনো একটা প্লাগ ওই আর্টারিতে গিয়ে জমে গেল, তখন কি হচ্ছে, আমাদের রক্ত সরবরাহটা বন্ধ হচ্ছে। তখনই আমাদের কি হবে, ওই একই মতন ওই আপনার ড্রাই হতে শুরু হবে, তখন এটা আমাদের একটা বুকে ব্যথা হবে। বিশেষ করে পার্টিকুলার এটা কখন দেখতে পাওয়া যায়, কাজ করার সময় কিংবা জোরে দৌড়ানোর সময় দেখা যাচ্ছে কি ঠিক মতন ব্লাড সাপ্লাই হচ্ছে না, ব্লাড ফ্লোটা কমে যাচ্ছে, তখন একটা বুকে বাঁ দিকে ব্যথা হচ্ছে, যেরকম দেখালাম ওইরকম ধরনের একটা ব্যথা হবে। তখন আপনাকে বলবো এটা অ্যানজাইনা আর
চেস্ট পেন, হার্টের কারণে যেটা যদি বুকে ব্যথা হয় সেটাকে বলা অ্যানজাইনা পেক্টরিস, অ্যানজাইনা। আয়োটিক ডিসেকশন একটা হচ্ছে আমাদের লাইফ থ্রেটেনিং কন্ডিশন। এটা কি হচ্ছে আমাদের লাইফ থ্রেটেনিং কন্ডিশন এই জন্যই বলছি, আমাদের যে আর্চ অফ দ্য আউটার আছে, হার্টের যে আর্টারিগুলো মানে যে হার্ট পাম্প করে যে রক্ত সরবরাহ করছে পুরো বডিতে, যেখান থেকে মেন আর্টারি সাপ্লাই হচ্ছে ডিস্ট্রিবিউট করছে, সেটাই হচ্ছে আমাদের আয়োটিক। তো ওইখানে কোনো একটা জায়গাতে যদি আপনার ইনার ওয়ালটা পাতলা হয়ে গিয়ে অ্যানোরিজিম হয়ে যায়, অর্থাৎ বেলুনের মতন ফুলে যায়, আর সেখানে যদি কোনো একটা সেরকম একটা রাপচার যদি হয়ে যায়, সেটাই হচ্ছে আয়োটিক ডিসেকশন। ওই জন্য এটাকে বলছি আমরা লাইফ থ্রেটেনিং কন্ডিশন। এরকম ধরনের হয় তাহলে কিন্তু এরকম ধরনের একটা বুকে ব্যথা হবে। আর একটা কিসের জন্য হতে পারে? পেরিকার্ডাইটিস। প্রত্যেকটা জিনিসের আমাদের কভারিং আছে, তেমনি হার্টের যে কভার সেটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। এই পেরিকার্ডিয়ামটা যখন প্রদাহ হবে অর্থাৎ ফুলে যাবে, আমাদের যে পুরো হার্টটার যে কভার সে কটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়ামটা কি হবে? আমাদের যখন ফুলে যাবে অর্থাৎ প্রদাহ হবে, তখন তাকে আমরা বলবো পেরিকার্ডাইটিস। পেরিকার্ডাইটিসে যদি যখন হয় তখনও কিন্তু এরকম ধরনের একটা আমাদের বুকে ব্যথা হয়। তাহলে হার্টের যদি আমাদের বুকে ব্যথা হয় হার্টজনিত কারণে, তাহলে কি আমরা অনুমান করব? ফার্স্ট 1 নম্বর হচ্ছে আমাদের মায়োকার্ডিয়াল ইনফার্কশন, সেকেন্ড হচ্ছে অ্যানজাইনা পেক্টরিস, থার্ড হচ্ছে আমাদের আয়োটিক ডিসেকশন, ফোর্থ হচ্ছে আমাদের পেরিকার্ডাইটিস। আরো আমরা কি করতে পারি? এবার আমরা পিকচারটা দেখি, আমরা পেশেন্ট কোন কোন জায়গাতে আমাদেরকে ইন্ডিকেশন করবে। লোকেশন অফ চেস্ট পেন ডিউরিং অ্যানজাইনা অর হার্ট অ্যাটাক। পেশেন্ট কোন কোন জায়গাতে আপনাকে চিহ্নিত বলবে, স্যার এই জায়গাতে আমার বুকে ব্যথা হচ্ছে। তো দেখুন একটা আমাদের কি হচ্ছে, স্টারনাম বরাবর একটা একদম জাস্ট গলার জাস্ট নিচে স্টারনাম বরাবর কি হচ্ছে একটা আপার চেস্ট যেটাকে বলা হয়, সেখানে একটা লাল হয়ে আছে, এরকম জায়গাতে ইন্ডিকেশন করবে। আপনারা দেখছেন টাইপ করার মতন একটা, যেটাকে বলা হয় সুপ্রা স্টারনাল রেডিয়েটিং টু দা আমাদের নি অর জ, অর্থাৎ আমাদের চোয়াল পর্যন্ত সেটা ব্যথাটা রেফার করে যাবে। আর একটা তো হয় কি স্টারনাল বরাবর আর রেডিয়েটিং টু লেফট আর্ম, অর্থাৎ আমাদের স্টারনাম যে আছে সেখানে আমাদের বুকে ব্যথা বলছে, আর ব্যথাটা আমাদের কি করছে বাম হাত পর্যন্ত আলনার নার্ভ বরাবর পর্যন্ত রেফার করছে। এরকম ধরনের যদি হয় তাহলে সেটা মনে করব আমাদের অ্যানজাইনা আর আমাদের মায়োকার্ডিয়াল ইনফার্কশন হচ্ছে। আর যদি আমাদের এপিগ্যাস্ট্রিক যে রিজিয়ন আছে সেই রিজিয়নে আমাদেরকে যদি বলে কি এই জায়গাতে স্যার আমাদের ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে আমরা মনে করতে পারি অ্যানজাইনা অর হার্ট অ্যাটাক এমআই। আর একটা কি হচ্ছে আমাদের এপিগ্যাস্ট্রিক রেডিয়েটিং, সেটা চলে যাচ্ছে আমাদের নেক, চোয়াল এবং হাত পর্যন্ত, আমাদের যে আর্ম আছে হাত সেই পর্যন্ত কি হচ্ছে রেডিয়েটিং করছে। এরকম ধরনের কন্ডিশন হলো আমরা এটাকে এমআই অর্থাৎ আমাদের হার্ট অ্যাটাক আর অ্যানজাইনা বলতে পারবো। শুধু আমাদের গলাতে ব্যথা বলছে, এরকম ধরনের একটা কনস্ট্রিক্টেড পেইন হচ্ছে, সেটা হচ্ছে গলাতে এবং চোয়ালে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের অ্যানজাইনা আর হার্ট অ্যাটাক আমরা বলতে পারি। লেফট আর্ম বাম হাতের বাহুতে, এবং সেটা আপনার আলনার নার্ভ পর্যন্ত বরাবর সেটা কি হচ্ছে পেনটা রেডিয়েটিং করছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা অ্যানজাইনা আর হার্ট অ্যাটাক আমরা অনুমান করতে পারি। এবার যদি আমাদের ইন্ট্রাকস্টাল স্ক্যাপুলার, অর্থাৎ আমার যে দুটা যে আমাদের যে বোন আছে তার মাঝখানে যে আমাদের যে শিরদাঁড়া আছে অর্থাৎ সার্ভাইকাল যে স্পাইনের তার নিচে, সেরকম যদি একটা আমাদের ব্যথা হয়, কনস্ট্রিক্টেড পেইন হয়, সেক্ষেত্রে আমরা অ্যানজাইনা একটা অনুমান করতে পারি। যেটা আমাদের ফসফরাস যেরকম থাকে সেরকম একটা যদি ব্যথা থাকে, সেরকম থাকলেও আমরা কিন্তু অ্যানজাইনা আর হার্ট অ্যাটাক আমরা কিন্তু গেস করব। এবার আসি আমরা শুধু যে আমরা হার্টের জন্যই যে আমাদের বুকে ব্যথা হবে তা নয়, কিছু আমরা লাংসের জন্য কিন্তু আমরা অনুমান করতে পারি। লাংসের জন্য কি কি হতে পারে? লাংসের জন্য যেটা হবে সেটা হচ্ছে আমাদের পালমোনারি এম্বোলিজম। স্যার যদি আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় একটু আমাকে বলবেন, আমি সেটাকে রিপিটেশন করব। জি স্যার, সব ঠিক আছে, একটু স্লো গেলে একটু ভালো হয় স্যার। জি স্যার, ওটা বললাম, যেটা আগেরটা যেটা বললাম সেটা হচ্ছে আমাদের হার্টজনিত কারণে এটা আমাদের বুকে ব্যথা। এবার আসি আমি
লোকেশনটা দেখালাম, আমাদের যে মায়োকার্ডিয়াল ইনফাকশন অর হার্ট অ্যাটাকের যে লোকেশন কোন কোন জায়গাতে আমাদের ইন্ডিকেশন করবে পেশেন্ট, সেই জায়গাগুলোকে আপনাদের দেখালাম। এবার আসছি আমি লাংস ফুসফুসজনিত কারণেও কিন্তু আমাদের বুকে ব্যথা হয়। সেটা কি কি হচ্ছে আমাদের পালমোনারি এম্বোলিজম। যেমন আমাদের হার্টের আর্টারিতে যদি প্লাগ জমে আমাদের এমআই হয়, অর্থাৎ মায়োকার্ডিয়াল ইনফাকশন যদি হয়, সেরকম যদি আমাদের ফুসফুসে যে আর্টারি আছে, ফুসফুসে আর্টারিতে যখন আমাদের কি হচ্ছে কোনো একটা প্লাগ, কোনো একটা ক্লট জমে গিয়ে সেটা কি হচ্ছে ফুসফুসের আর্টারিকে বন্ধ করে দিচ্ছে, ফুসফুসের যে ধমনী আছে সেটাকে বন্ধ করে দিচ্ছে। ফুসফুসের ধমনী যদি বন্ধ হয় তাহলে কি হবে, আমাদের ফুসফুসে অক্সিজেন সাপ্লাই আমাদের বন্ধ হবে, অর্থাৎ আমাদের ফ্লোটা কমে যাবে। তো আমাদের হয় সেটার নাম হচ্ছে আমাদের পালমোনারি এম্বোলিজম। পালমোনারি এম্বোলিজম, এখানে যেমন বললাম আপনার মায়োকার্ডিয়াল ইনফাকশন আর হার্ট অ্যাটাক, এখানে বলছি পালমোনারি এম্বোলিজম। যদিও আমাদের অ্যালোপ্যাথি সিস্টেমে এমআই কি লাগায়, আপনার একটা রিং ধরনের একটা স্টেন বসিয়ে দেয়, আমাদের প্রচুর হোমিওপ্যাথি মেডিসিন আছে। তো পালমোনারি এম্বোলিজমের ক্ষেত্রে অ্যালোপ্যাথি মেডিসিন দেয়, কিন্তু সেরকম রিং ধরনের কোনো ইয়ে নেই, মানে রিং বসায় না। তবে ওটা টেস্ট আছে একটা, যেটাকে বলা হয় আপনার পালমোনারিস্কোপিক, এরকম একটা টেস্ট আছে, কোন জায়গা ব্লকেজ আছে সেটা দেখতে পাওয়া যায়। পালমোনারি এম্বোলিজমের জন্য আমাদের বুকে ব্যথা হবে। প্লুরেসি, আমাদের যে যেমন আমাদের হার্টের যে কভার সেটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম, সেটা যদি ইনফ্লামেশন হয় অর্থাৎ সেটা যদি প্রদাহ হয় সেটাকে বলা হয় পেরিকার্ডাইটিস। তেমনি লাংসের যে কভার, লাংসের কভারের নাম হচ্ছে প্লুরা, লাংসের কভারের নাম হচ্ছে প্লুরা। প্লুরা যখন আমাদের ইনফ্লামেশন হয় অর্থাৎ প্রদাহ হয়, ফুলে যায়, তখন তাকে বলা হয় প্লুরিসি, তখন তাকে বলা হয় প্লুরিসি। লাংসের যে কভার, লাংসের কভারের নাম হচ্ছে প্লুরা, প্লুরা যখন ইনফ্লামেশন হয় অর্থাৎ প্রদাহ হয় তখন সেটার নাম হচ্ছে প্লুরিসি। প্লুরিসি যদি হয় তখনও কিন্তু আমাদের বুকে ব্যথা হয়, তখন আমাদের আরো মানে আপনার সিমটমস আসবে। তার প্লুরিসি হলে আপনার ইভিনিং এ জ্বর হবে, লো টেম্পারেচার ইভিনিং জ্বর হবে, কাশি থাকবে আপনার। যদি আপনি সেটা ইয়ে করতে বলেন স্পুটাম পর এএফবি লেখেন, সেখানে আপনি অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই পাবেন, তখন আপনি কনফার্ম হতে পারবেন প্লুরিসি। যেরকম আমাদের তো বুকে ব্যথা হয়, প্লুরিসি হলেও কিন্তু ওইরকম ধরনের একটা আমাদের ব্যথা হয়। তো এটা বেশি কখন হয়, যখন মানে শ্বাসকষ্ট হবে থাকে বেশি, কখন যখন জোরে শ্বাস নেই তখন বুকে ব্যথাটা বেশি হবে, এবং কাশার সময় বুকে ব্যথাটা বেশি হবে, তখন সেটা বলা হয় প্লুরিসি। কোলাপস অফ দ্য লাংস, কোলাপস অফ দ্য লাংস, কোলাপস মানে তো বুঝতে পারছেন ঠান্ডা, লাংস মানে ঠান্ডা হয়ে যাচ্ছে, কোলাপস মানে আপনারা সবাই জানেন, কোলাপস মানে হচ্ছে ঠান্ডা। চেস্ট পেন অর্থাৎ বুকে ব্যথা অ্যাসোসিয়েট উইথ কোলাপস অফ দ্য লাংস টিপিক্যালি বিংস সাডেনলি, এটা কখন হয়, খুব মানে আপনার হঠাৎ হয়, বেশিক্ষণ এটা থাকে না, কয়েক ঘন্টা থেকে কয়েক ঘন্টা মাত্র থাকে। জেনারেলি অ্যাসোসিয়েট উইথ শর্টনেস অফ ব্রিথ, তার সাথে সাথে কি হবে, প্রচন্ড শ্বাসকষ্ট। A collapse of lungs occur when air leak into the space between the lungs and rib. হঠাৎ করে হয়তো বুকে কোনো একটা আঘাত লাগলো, বুকে আঘাত লাগার পরে কি হচ্ছে, তার একটা এয়ার লিক হয়ে যাচ্ছে, তখনই কি হচ্ছে আমাদের লাংসটা কোলাপস হয়ে যাচ্ছে। সেক্ষেত্রেও কিন্তু আমাদের একটা এরকম, এটাকে বলা হয় বুকে প্রচন্ড ব্যথা হবে, তার নাম হচ্ছে কোলাপস অফ দ্য লাংস। তো এক্ষেত্রেও আমাদের কিন্তু একটা প্রচন্ড বুকে ব্যথা থাকবে, সেক্ষেত্রে আমাদের কি থাকবে, রিবে ব্যথা থাকবে এবং লাংসের একটা প্রচন্ড ব্যথা হবে, সেটা আমাদের বাতাসটা বেরিয়ে যাবে, সেটা হচ্ছে আমাদের কোলাপস অফ দ্য লাংস যদি হয় সেক্ষেত্রে আমাদের বুকে একটা ব্যথা। পালমোনারি হাইপারটেনশন, লাংসের কারণে অর্থাৎ ফুসফুস জনিত কারণে যদি আমাদের প্রেসারটা যদি ইনক্রিজ করে যায় সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই বুকে ব্যথা একটা হবে। This condition occurs when you have high blood pressure in artery carries blood into the lungs, which can produce chest pain. যখন আমাদের এই পালমোনারি অর্থাৎ লাংসের কারণে, লাংসের যে আর্টারি সেই কারণে যখন আমাদের প্রেসারটা ইনক্রিজ করে যাবে,
তখন সেটাকে বলা হাইপারটেনশন, পালমোনারি হাইপারটেনশন। সেইটা যদি হয়, পালমোনারি যদি হাইপারটেনশন হয়, সেক্ষেত্রেও আমাদের একটা বুকে ব্যথা হয়। লাংস জনিত কারণে আমরা বুকে ব্যথাকে কি ধরবো? তাহলে হচ্ছে আমাদের পালমোনারি এম্বোলিজম, প্লুরিসি, কোলাপস অফ দ্য লাংস, প্লুরাল হাইপারটেনশন, পালমোনারি হাইপারটেনশন, এইসব ক্ষেত্রে কিন্তু আমরা লাংসের কারণে আমরা বুকে ব্যথা। এবার আরো আসি বুকে ব্যথা কিসে থেকে হয়। যদি ডাইজেস্টিভ কজ আছে, কিছু ডাইজেস্টিভ কজ, যেমন আমাদের হার্ট বার্ন, অর্থাৎ যেটা আমি দেখলাম ইপিগ্যাস্ট্রিয়াম রিজিনে যদি আপনার একটা জ্বালাপোড়া ব্যথা হয়, সেটা কি হয় আমাদের গ্যাস্ট্রিক কারণে। গ্যাস্ট্রিক কারণে একটা এপিগ্যাস্ট্রিয়াম রিজিনে কি হচ্ছে জ্বালাপোড়া ব্যথা। ব্যথাটা কি হচ্ছে? দিস পেইনফুল বার্নিং সেন্সেশন বিহাইন্ড ইয়োর ব্রেস্ট বোন occur when stomach acid was up from your stomach into the tube that connect your throat into your stomach. আমাদের যে এসোফেগাস আছে, সেটাকে এপিগ্যাস্ট্রাম থেকে এসোফেগাস পর্যন্ত সেটা কি হবে? একটা জ্বালাপোড়া ব্যথা। তো অনেক সময় কি হয়, পেশেন্টরা বুঝতে পারে না সেটা মানে আপনার পেটে ব্যথা হচ্ছে না বুকে ব্যথা হচ্ছে। পেশেন্টরা আমাদেরকে এসে নিয়ে বলবে আমার বুকে ব্যথা হচ্ছে। তো এটাকে বলা হয় হার্ট বার্ন। তো একটা ইন্ডিকেশন থাকবে, সেটা এপিগ্যাস্ট্রাম থেকে শুরু করে পুরো আপনার যে এসোফেগাস আছে, সেই এসোফেগাসের পর্যন্ত একটা জ্বালাপোড়া ব্যথা থাকবে। সেক্ষেত্রেও আমাদের বুকে ব্যথা হয়, এটার নাম হচ্ছে হার্ট বার্ন। তো এক্ষেত্রে আমাদের আরো কিছু ইন্ডিকেশন থাকবে, তখন আমরা ঠিক পেশেন্টকে আমরা এটা আমার হার্ট বার্নের জন্য এটা বুকে ব্যথা হচ্ছে। সোয়েলিং ডিসঅর্ডার। এবার কি হচ্ছে আমাদের যে এসোফেগাস আছে, এসোফেগাস যদি আমাদের কিছু ন্যারোইং হয়ে যায়, অর্থাৎ গিলতে যখন খুব কষ্ট হয়, কোনো খাওয়ার হয়তো আমাদের কি হচ্ছে, গেলার সময় খুব কষ্ট হচ্ছে, খুব ব্যথা হচ্ছে, তখনও কিন্তু একটা বুকে ব্যথা হয়। তো পেশেন্ট হয়তো বুঝতে পারে না বুক কোনটা আর পেট কোনটা। তো আমাদের যে এসোফেগাস আছে, এসোফেগাসে কি হচ্ছে, খাওয়ার সময় খুব কষ্ট, গিলতে খুব কষ্ট এবং খুব ব্যথা, সেটাকেও কিন্তু ওটা হচ্ছে আমাদের সোয়েলিং ডিসঅর্ডার। অর্থাৎ আমাদের এসোফেগাসে ব্যথা, কিন্তু এসোফেগাসটা আমাদের কি হচ্ছে, বুক বরাবর চলে গেছে স্টোমাকে, বুক দিয়ে বরাবর চলে গেছে আমাদের স্টোমাকে, তখন কিন্তু তার বুকে বলবে ব্যথা, কিন্তু সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সোয়েলিং ডিসঅর্ডার। আর কি হয় গ্যাস্ট্রিক ট্রাভেলসের জন্য? গোলব্লাডারে এবং প্যানক্রিয়াসের কারণেও কিন্তু আমাদের পেনটা রেফার চলে যায় বুকে। তখন ওরা অনুমান করতে পারে না পেটে ব্যথা হচ্ছে না বুকে ব্যথা হচ্ছে। আমাদেরকে তখন হয়তো জানতে হবে কি কেন হচ্ছে। সেখানে যদি গোলব্লাডারে পাথর হয় কিংবা গোলব্লাডার যদি আমাদের ফুলে যায়, যেটাকে বলা হয় কোলোসিস্টাইটিস, গোলব্লাডার পাথর খুলে লিথিয়াসিস অর কোলোসিস্টাইটিস, গোলব্লাডার পাথর কিংবা গোলব্লাডার যদি আমাদের ইনফ্লামেশন হয়ে যায়, প্রদাহ হয়ে যায়, তখনও কিন্তু পেনটা রেফার করে বুকে চলে যায় এবং সেটা রাইট হাইপোকন্ড্রিয়াক রিজনে ব্যথাটা হয়। অনেক সময় পেশেন্ট ঠিক বলতে পারে না, কিংবা প্যানক্রিয়াস, হেড অফ দ্য প্যানক্রিয়াস এপিগ্যাস্ট্রিক রিজিয়নে আছে আমাদের, সেখানে যদি ব্যথা হয় তখন আমাদের পেনটা রেফার করে বুকে চলে যায়। তখন বলে স্যার এখানে বুকে আমাদের ব্যথা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা ব্যথা হচ্ছে আমাদের প্যানক্রিয়াসে কিংবা আমাদের গোলব্লাডারে। এইসব কারণেও কিন্তু আমাদের বুকের ব্যথাটা, এটা হচ্ছে আমাদের ডাইজেস্টিভ কজের জন্য আমাদের বুকে ব্যথা হয়। এক নম্বর হচ্ছে আমাদের হার্ট বার্ন, সোয়েলিং ডিসঅর্ডার, গোলব্লাডার আর প্যানক্রিয়াসের যদি প্রবলেম হয়, সেক্ষেত্রেও আমাদের বুকে ব্যথা হয়। এবার আসি মাসল অ্যান্ড বোন কজেস। আমাদের যে চেস্ট ওয়াল আছে, চেস্ট ওয়ালে যদি প্রবলেম হয় সেক্ষেত্রেও আমাদের বুকে ব্যথা হয়, কিংবা আমাদের যে বুকের যে রিবগুলো আছে, এই রিবগুলো যদি ব্যথা হয় তাহলে সেক্ষেত্রেও আমাদের কিন্তু বুকে ব্যথা হয়। তো আমাদের যে বুকের যে এগুলো আছে রিবসগুলোর মধ্যে কিন্তু একটা কার্টিলেজ আছে, অর্থাৎ খচখচে যে হাড় সেটাকে বলা হয় কার্টিলেজ, মানে নরম হাড়টাকে বলা হয় কার্টিলেজ। তো সেখানে আমাদের যে একটা রিবস আর একটা রিবসের মাঝখানে যে স্পেস সেটাকে বলা হয় ইন্টারকস্টাল স্পেস। তো এই ইন্টারকস্টাল স্পেস অর্থাৎ মাংসপেশিগুলোতে যখন আমাদের ব্যথা হয়
সেটাকে মেডিকেল টার্ম হচ্ছে costochondritis. Costochondritis. This is the condition cartilage of your ribs cage, particular cartilage that joint your ribs or breastbone become inflamed or painful. যখন আমাদের ওই কি হচ্ছে ইন্টারকস্টাল স্পেস আর মাসলগুলোতে ব্যথা হচ্ছে, অর্থাৎ সেটা ফুলে যাচ্ছে, প্রদাহ হচ্ছে, ব্যথা হচ্ছে, সেটা জন্য আমাদের বুকে একটা ব্যথা হয়। এটার জন্য আমাদের একটা স্যার ভালো মেডিসিন আছে, রানানকুলা ভালভাস। যখন আপনার এই ইন্টারকস্টাল স্পেস যে আছে সেগুলোতে যদি খুব এরকম ধরনের ব্যথা হয়, কস্টোকন্ড্রাইটিস, সেক্ষেত্রে আমাদের একটা ভালো মেডিসিন হচ্ছে রানানকুলা ভালভাস। এই কারণে আমাদের একটা বুকে ব্যথা হয়। সোর মাসল, সোর মাসলটা কি হচ্ছে আমাদের দীর্ঘদিন ধরে আমাদের এই যে চেস্ট অল যে সে মাংসপেশিগুলো যা আছে, মাংসপেশিগুলোতে কি হচ্ছে আমার প্রচন্ড ব্যথা, অল মাংসপেশিগুলোতে ব্যথা, যেটাকে বলা হয় ফাইব্রোমাইলজিয়া। ফাইব্রোমাইলজিয়া মানে মাংসপেশি সমূহ যে ব্যথা, সেটা হচ্ছে আমাদের ব্যথা, সেটা হচ্ছে সোর মাসল অর্থাৎ ক্ষত। ক্যান প্রডিউস পারসিস্টেন্ট মাসল রিলেটেড চেস্ট পেন, অর্থাৎ আমাদের চেস্ট ওয়ালের যে মাংসপেশি সমূহ আছে সেই পেশি সমূহতে যখন আমাদের ব্যথা হয় সেটাও কিন্তু বুকে ব্যথা বলে। এটা হচ্ছে সোর মাসল, আর এটাকে বলা হয় ফাইব্রোমাইলজিয়া, অর্থাৎ ফাইব্রাস টিস্যুতে যে আমাদের হচ্ছে ব্যথা হচ্ছে। আর একটা কি হচ্ছে ইনজিওর্ড রিব, অর্থাৎ আমাদের যে চেস্ট আছে, চেস্টের যে রিবগুলো আছে, রিবগুলো যদি আমাদের কোথায় আঘাত লেগে যদি ভেঙে যায় কিংবা কোনো একটা মচকে যায় কিংবা যদি কোনো একটা ক্র্যাক হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের বুকে ব্যথা হয়। এই কারণেও কিন্তু একটা আমাদের বুকে ব্যথা হয়। এক্সরে করে জানতে হবে বুকের ব্যথাটা রিবগুলো ভেঙেছে কিনা, ফেটেছে না আমাদের ঠিক আছে, এটাকে বলা হয় ইনজুরি রিবস। এই কারণেও কিন্তু আমাদের বুকে ব্যথা হয়। তাহলে আদার্সের মধ্যে কি মানে মাংসপেশি এবং বোনের জন্য কি হচ্ছে কস্টোকন্ড্রাইটিস, সোরনেস মাসল, সোর মাসল অ্যান্ড ইনজিওর্ড রিব, এই কারণেও কিন্তু আমাদের বুকে ব্যথা হয়। আদার্স কজ কি আর আছে? আদার্স কজ হচ্ছে আমাদের প্যানিক অ্যাটাক, অর্থাৎ আমাদের কি হচ্ছে কোনো একটা ভয় ভীতি পেলো, হঠাৎ করে আমাদের একটা সাডেন ভয় ভীতি পেলো, সেখানে কি হচ্ছে আমাদের বুকটা একটা ধরধর করতে শুরু করলো, বুকটা প্রচন্ড ব্যথা হবে। হার্টবিটটা কি হলো বেড়ে গেল, হার্টবিটটা বেড়ে গিয়ে কি হচ্ছে তার প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হলো, প্রচন্ড তার সাথে কি হলো ঘামতে শুরু করলো, আর প্রচন্ড শ্বাসকষ্ট, তার সাথে সাথে মনে হচ্ছে আর মাথাটা ঘেমে গেল, মানে তার বমি বমি ভাব হতে শুরু হলো, তার একটা থত করে কাঁপতে শুরু করলো, মনে হচ্ছে আর বাঁচবো না, এরকম একটা কন্ডিশন সিচুয়েশন হলো, তখন সেটা কি বলছে আমরা প্যানিক অ্যাটাক। প্যানিক অ্যাটাক যদি হয় সেক্ষেত্রেও কিন্তু আমাদের ভয় থেকে কি হচ্ছে বুকে ব্যথা, কিন্তু আদৌ তার কোনো হার্টের অসুখ নেই, আদৌ তার কোনো লাংসের অসুখ নেই, আদৌ তার কোনো বুকে কোনো আঘাত হয়নি, তার মানসিক সমস্যার জন্য প্যানিক অ্যাটাকের জন্য কি হচ্ছে তার বুকে ব্যথা হচ্ছে। সেক্ষেত্রে তোমার কি হবে, তার বুকে ব্যথা হবে, তার হার্টবিটটা বেড়ে যাবে, তার র্যাপিড শ্বাসকষ্ট শুরু মানে ঘন ঘন শ্বাস নিতে শুরু করবে, তার সাথে কি হবে ঘেমে চুবুথুবু হয়ে যাবে আর ঘন ঘন শ্বাস নেবে, তার সঙ্গে আপনার স্টোমাকের প্রবলেম অর্থাৎ বমি বমি ভাব, তারপরে মনে হচ্ছে গা বাঁচবো না মরে যাবো, এরকম ধরনের একটা এক্সপ্রেশন করবে পেশেন্ট, তখন আমরা সেটা কি বলবো তার ভয়ের জন্য তার বুকে ব্যথা, প্যানিক অ্যাটাক। সিংলেসটা হচ্ছে আমাদের কি, এটা তার রিঅ্যাক্টিভ ইন চিকেন পক্স ভাইরাস, যেটাতে কি হয় আমাদের যে স্যালাইভারি যে গ্ল্যান্ড আছে, সেই চিকেন পক্স অ্যাটাক হয়ে সেটা স্যালাইভারি গ্ল্যান্ডের আমাদের ড্রাই হয়ে যায়, তখন আমাদের কি হয় এই মানে পেনটা কি করে তার চলে যায় বুকে রেফার করে। তো সিংলেসের জন্য একটা বুকে ব্যথা হয়। এইসব কারণে কিন্তু যে বললাম এইসব কারণে কিন্তু আমাদের বুকে ব্যথা হয়। এতক্ষণ শুধু আলোচনা করলাম আমি শুধু চেস্ট পেন নিয়ে। এবার আসি মায়োকার্ডিয়াল ইসেমিয়া, পেরিকার্ডাইটিস এন্ড আয়োটিক ডিসেকশন আমরা কি করে তফাৎ করব। exertional chest pain relief by rest, যখন আপনার বুকে ব্যথা হবে মানে একটুতেই কি হলো তার বুকে ব্যথা শুরু, কিন্তু রেস্ট কি হচ্ছে কমে যাচ্ছে,
আর বুকের ব্যথা দৃঢ়টা কিরকম মনে হচ্ছে তার চেপে ধরছে। আর করোনারি অক্লুশন মোর সেভিয়ার নট ইন রেস্ট, নট রিলিভ বাই রেস্ট, এরকম যদি কন্ডিশন হয় তখন তাকে আমরা বলবো মায়োকার্ডিয়াল ইসেমিয়া। অর্থাৎ আমাদের যদি এমআই থাকে অর্থাৎ মায়োকার্ডিয়াল ইসেমিয়া, মায়োকার্ডিয়াল ইনফাকশন যদি হয় তাহলে কি হবে, একটু নড়াচড়া করবে, এক্সারশন করবে, হাঁটাহাঁটি শুরু করবে, তাহলে বুকে ব্যথা হবে, সেটা রেস্টে কমবে, বুকটা মনে হচ্ছে চেপে ধরছে, করোনারিটা অক্লুশন থাকবে, একটা প্রচন্ড সিভিয়ার থাকবে, আর একটা ওর মানে কোনো একটা বিচ্ছে এরকম একটা মনে হবে, তখন আমরা বলবো মায়োকার্ডিয়াল ইসেমিয়া। আর পেরিকার্ডাইটিস যদি হয় তাহলে তার মানে শার্প পেন থাকবে, অর্থাৎ কোনো একটা শার্প ইনস্ট্রুমেন্ট কেটে দিচ্ছে এরকম ধরনের একটা ব্যথা হবে। ডিপ ইন্সপিরেশনে তার বাড়বে, কাশি থাকবে, আর পশ্চারাল চেঞ্জেস, সে এক জায়গাতে স্থির থাকতে পারবে না, ছটপট 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 করবে, যেমন আপনাদের রাক্টাস কিংবা অ্যাপোনাইট থাকে, একদম এক জায়গায় স্থির থাকতে পারে না, ডিপ ইন্সপিরেশন নেবে এবং তার পশ্চারাল চেঞ্জ করতে থাকবে, এরকম যদি থাকে তাহলে আমরা বলবো পেরিকার্ডাইটিস। এবার আসি আয়োটিক ডিসেকশন। আয়োটিক ডিসেকশন তার ছিঁড়ে যাওয়ার ব্যথার মতন তার বুকের সামনে এবং পিছনে কি হবে, বুকের সামনে এবং পিছনে তার ছিঁড়ে যাওয়ার মতন একটা ব্যথা থাকবে। অ্যাব্রাপ্ট অনসেট আয়োটিক অ্যানিউরিজম, আগে বলেছি, এবার তার যে আর্টারি যে আছে তার সেখানে কোনো একটা জায়গায় ওয়ালটা কি হচ্ছে, সেখানে একটা নরম হয়ে গিয়ে বেলুনের মতন ফুলে যাবে, মাইট্রাল ভালভ ডিজিজ এসব থাকবে, তখন আমরা বলবো আয়োটিক ডিসেকশন। তাহলে স্যার আমরা তিনটা ডিজিজের, হার্টের তিনটা ডিজিজের কি করলাম, আমরা তফাৎটা করলাম। এতক্ষণ আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে আমাদের চেস্ট পেন নিয়ে। এবার আসি ব্রেথলেসনেস অর্থাৎ শ্বাসকষ্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমাদের ব্রেথলেসনেস, শ্বাসকষ্ট। ব্রেথলেসনেস ইজ unpleasant sensation of uncomfortable, rapid or difficult breathing. People say they feel puffed, short of breath or wind. The medical term হচ্ছে dyspnea. The medical term is dyspnea. It may come suddenly, যেটা বলা হয় acute, আর gradually যেটা হয় সেটা বলা chronic. তাহলে আমাদের শ্বাসকষ্টটা কিরকম, এটা আমাদের একটা আনকমফোর্টেবল মনে হবে, যখন শ্বাসকষ্ট মনে হবে, আনকমফোর্টেবল মনে হবে, তার শ্বাসকষ্ট হবে এবং ঘন ঘন শ্বাস নেবে, মনে হচ্ছে বাতাস পাচ্ছে না, এটা মেডিকেল টার্ম হচ্ছে আমাদের ডিসনিয়া। এটা যখন সাডেনলি হবে তখন বলা হয় এটা অ্যাকুট। দুটা পিকচার, একটা এটা সুস্থ মতন হাবাতে শুরু করলো, কিন্তু সেটা ওটা মানে এক্সারশনাল ডিসনিয়া, এটা সুস্থ মানুষের অনেক সময় হয়ে যায়। এটা হচ্ছে আমাদের আরো বাস্তব। এবার লো আউটপুট, যদি আমাদের হার্টটা যদি আমাদের মানে হার্টে যদি আমাদের রক্ত কি হচ্ছে কম সরবরাহ হচ্ছে, তাহলে কি হবে, আমাদের লো আউটপুট, হার্টে আমাদের রক্ত কম সরবরাহ হচ্ছে, সেক্ষেত্রে কি হবে, আমাদের হার্ট মানে কম সরবরাহ করছে, তাহলে হচ্ছে আমাদের কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, যখন আমাদের হার্ট মানে ফেলিওর হবে তখন আমাদের আউটপুটটা কি হবে, রক্তের কমে যাবে। মায়োকার্ডিয়াল ইনফাকশন যদি হয় তখন আমাদের হার্টটা কি করবে, কাজ কম করবে। কনস্ট্যাটিক পেরিকার্ডাইটিস যদি হয় তখন আমাদের হার্ট কি করবে, কম আউটপুট করবে। এক নম্বর হচ্ছে আমাদের হার্ট যদি ফেলিয়ার করে, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, সেক্ষেত্রে আউটপুটটা কমবে। মায়োকার্ডিয়াল ইনফেকশন যদি হয়, মায়োকার্ডিয়াল ইনফেকশনটা তো বললাম টার্মটা আগে। কনস্ট্রাকটিভ পেরিকার্ডাইটিস, আমাদের পেরিকার্ডাইটিসটা তো বললাম, লাংসের অর্থাৎ হার্টের যে প্রদাহ, হার্টের কভারটা প্রদাহ, সেটা হচ্ছে পেরিকার্ডাইটিস, তাহলে আমাদের আউটপুটটা কমবে। নর্মাল আউটপুট ঠিক
ডিকন্ডিশনিং এরকম যদি হয় তাহলে আমাদের হার্টের আউটপুটটা ঠিক থাকবে। ওবেসিটি পেশেন্টেও যদি কি হয় শ্বাসকষ্ট হয় সেক্ষেত্রেও কিন্তু আমাদের নর্মাল আউটপুট থাকবে। ডায়াস্টোলিক ডিসফাংশন যদি থাকে সেক্ষেত্রেও আমাদের হার্টের নর্মাল আউটপুটটা থাকবে। হাই আউটপুট এনিমিয়ার জন্য কিন্তু শ্বাসকষ্ট হয়, সেক্ষেত্রে আউটপুটটা কিন্তু বেড়ে যায়, মানে হার্টকে আপনার পাম্প করতে হয় বেশি, যেহেতু রক্ত অল্পতা আছে, যার জন্য কি করতে হয় হার্টকে পাম্প বেশি করতে হয়। এনিমিয়ার জন্য কিন্তু শ্বাসকষ্ট হয়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের হার্টকে বেশি পাম্প করতে হবে। হাইপারটেনশন যদি হয় সেক্ষেত্রে হার্টকে পাম্প বেশি করতে হবে, সেক্ষেত্রেও আমাদের অনেক সময় শ্বাসকষ্ট হয়। এভি শান্ট অর্থাৎ অ্যাট্রিওভেন্ট্রিকুলার মানে যে ইয়েগুলো আছে, এর আগে একটা হার্টের যখন ফিজিওলজি পড়েছিলাম এভি শান্টটা পড়ানো হয়েছিল, সেক্ষেত্রেও কিন্তু আমাদের এভি শান্ট যদি আপনার প্রবলেম হয় সেক্ষেত্রে হার্টকে পাম্প বেশি করতে হয়, এক্ষেত্রে কিন্তু শ্বাসকষ্ট হয়। এবার হার্ট প্রবলেমের জন্য কি কি আমাদের শ্বাসকষ্টের জন্য, যখন আমরা শ্বাসকষ্ট হবে হার্টের কি কি প্রবলেম আমরা অনুমান করব, হার্টের প্রবলেম মনে করব আমরা কি কি, কার্ডিওমায়োপ্যাথি অর্থাৎ আমাদের কি হচ্ছে হার্টটা সাইজে বড় হয়ে গেছে, হার্টটা সাইজে এনলার্জ হয়ে গেছে। প্রবলেম উইথ হার্ট মাসল অর্থাৎ আমাদের যে হার্ট মাসল আছে সাইজে সেটা এনলার্জ হয়ে গেছে, কার্ডিওমায়োপ্যাথি। কার্ডিওমেগালি আর কার্ডিওমায়োপ্যাথি হার্টের মাসল প্রবলেম হচ্ছে যখন, তখন আমরা বলছি কার্ডিওমায়োপ্যাথি, সেটার জন্য আমাদের শ্বাসকষ্ট হবে। হার্ট ফেলিওর হয় কিংবা কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর একই কথা, সেক্ষেত্রে আমাদের শ্বাসকষ্ট হবে। পেরিকার্ডাইটিস অর্থাৎ ইনফ্লামেশন অফ দ্য টিস্যু অ্যারাউন্ড দ্য হার্ট, অর্থাৎ আমাদের যখন হার্টের লেয়ারটার অর্থাৎ বাইরে কভারিংটার যখন প্রদাহ হবে সেটা হচ্ছে পেরিকার্ডাইটিস, সেটার জন্য আমাদের শ্বাসকষ্ট হবে। কার্ডিয়াক টেম্পোনেট কি হচ্ছে, এক্সেস ফ্লুইড অ্যারাউন্ড দ্য হার্ট, হার্ট যে আছে হার্টের চারপাশে কি হচ্ছে আমাদের জল জমে যাচ্ছে, পানি জমে যাচ্ছে, হ্যাঁ, তখন সেটা বলছে কার্ডিয়াক টেম্পোনেট। এরকম যদি হয় সেক্ষেত্রে আমাদের শ্বাসকষ্ট হবে। হার্ট অ্যাটাক তো আগে বললাম, আর এমআই যখন হার্টে রক্ত সাপ্লাই বন্ধ হচ্ছে কোনো একটা ক্লটিং জমে, তখন সেটা হচ্ছে হার্ট অ্যাটাক আর এমআই। কার্ডিয়াক অ্যারিথমিয়া, হার্ট রিদিম যে আছে আমাদের যে রিদিম আছে হার্ট আটারির, সেক্ষেত্রে কি হচ্ছে মানে সেটার ছন্দটা ঠিক মতন হচ্ছে না, সেটা প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে শ্বাসকষ্ট হবে। হার্ট ডিসফাংশন ঠিক মতন আমাদের হার্ট কাজ করছে না, তখন কিন্তু শ্বাসকষ্ট হবে। একবার আরো বলছি, রিপিট করছি, কার্ডিওমায়োপ্যাথি, হার্ট ফেলিওর, পেরিকার্ডাইটিস, কার্ডিয়াক টেম্পোনেট, হার্ট অ্যাটাক, হার্ট অ্যারিথমিয়া, হার্ট ডিসফাংশন, এতগুলো কারণে কিন্তু আমরা শ্বাসকষ্ট হয়। এবার আসি লাংসের কারণে কি কি আমরা শ্বাসকষ্ট হয়। এবার বলবেন কি শুধু কি হার্টের জন্যই শ্বাসকষ্ট হয়, না, আমার আদার্স মানে প্রবলেমের জন্য কিন্তু শ্বাসকষ্ট হয়। তাহলে আমাদের লাংসের প্রবলেম মানে শ্বাসকষ্ট যদি হয়, লাংসের জন্য আমরা শ্বাসকষ্ট কি কি আমরা গেস করব, সেটা হচ্ছে ক্রুপটা হচ্ছে ইয়াং বালক অর্থাৎ বয়স্ক বালক যারা আছে সেটা খুব মানে খুব কাশি হয়, সেটা হচ্ছে ক্রুপ, দীর্ঘদিন ধরে চলে, প্রায় মানে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত চলে, সেটা হচ্ছে ক্রুপ অর্থাৎ মানে ভালো হচ্ছে না, খুবই কাশি, সেটার জন্য শ্বাসকষ্ট হবে। লাংস ক্যান্সার আপনারা ভালো করে জানেন, লাংস ক্যান্সার যদি হয় সেটার জন্য শ্বাসকষ্ট। প্লুরোসি আগেও বললাম কি জিনিস, প্লুরোসি হচ্ছে আমাদের লাংসের যে প্রদাহ, লাংসের যে কভার আছে সেটা যখন ইনফ্লামেশন হয়ে যায়, ইনফ্লামেশন অফ দ্য মেমব্রেন অফ দ্য সারাউন্ডিং লাংস, অর্থাৎ লাংসের যে কভার আছে সেই কভারটা যখন ফুলে যায় সেটা হচ্ছে প্লুরোসি হলেও কিন্তু শ্বাসকষ্ট হয়। পালমোনারি এডেমা অর্থাৎ আমাদের লাংস ফ্লুইড, এক্সেস ফ্লুইড ইন দ্য লাংস, যখন এর আগে যেমন বললাম কার্ডিয়াক টেম্পোনেট, সেটা পালমোনারি এডেমা যদি হয় সেটা মানে একই জিনিস, এক্সেস ফ্লুইড ইন দ্য লাংস যখন হবে তখন বলছে আমরা পালমোনারি এডেমা। লাংসের চারপাশে কি হচ্ছে জল জমছে, আর যখন
লাংসের যে কভার আছে, কভারের মাঝখানে একটা কভার কি হচ্ছে লাংসের লেগে থাকছে আর একটা চেস্টে লেগে থাকছে, মাঝখানে যদি পানি জমে সেটাকে বলা হয় প্লুরাল এফিউশন, সেটাকে বলা হয় প্লুরাল এফিউশন। আর এটা লাংসের চারপাশে এমনি জল জমছে, সেটা হচ্ছে পালমোনারি এডিমা। পালমোনারি ফাইব্রোসিস, পালমোনারি ফাইব্রোসিসটা কি জিনিস? আমাদের যে লাংসের ভেতরে যে অ্যালভেওলারগুলো আছে, অ্যালভেওলারগুলো কি হচ্ছে ড্রাই হয়ে যাচ্ছে। অনেক সময় কি হয়, প্রথমে নিউমোনিয়া পরে আপনার এম্পাইসেমা পরে স্টেজ হচ্ছে কি আমাদের পালমোনারি ফাইব্রোসিস, অর্থাৎ স্কারলেট হয়ে যাচ্ছে, অর্থাৎ ড্যামেজ হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের এই অ্যালভেওলারগুলো। অ্যালভেওলার যদি আমাদের ড্রাই হয়ে যায় তাহলে কি হবে, এয়ার অর্থাৎ ভেতরে প্রবেশ করতে পারবে না, তখন তো শ্বাসকষ্ট হবে ন্যাচারালি, বুঝতেই পারছেন। তো এটা তো একদিনে হবে না, একদম লাস্ট স্টেজ, এগুলো হচ্ছে লাস্ট স্টেজ। করোনা পেশেন্টদের এই পালমোনারি ফাইব্রোসিস হচ্ছিল, তারপরে ওরা কি হচ্ছিল আস্তে আস্তে একদম মৃত্যুর পথে ঢলে যেত, শ্বাসকষ্ট হতো পালমোনারি ফাইব্রোসিস হওয়ার পর। পালমোনারি ফাইব্রোসিস সেক্ষেত্রে শ্বাসকষ্ট হবে। পালমোনারি হাইপারটেনশন যদি থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু প্রচন্ড শ্বাসকষ্ট হয়। টিউবারকুলোসিস, অর্থাৎ টিউবারকুলোসিস যদি জার্ম থাকে সেক্ষেত্রে হবে। অ্যানাফাইল্যাক্সিস, যাদের ক্রনিক অ্যালার্জি আছে, সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশন, হঠাৎ করে কোনো একটা কি হলো অ্যালার্জিক রিয়াকশন হয়ে গেল, যে কোনো একটা ডাস্ট অ্যালার্জি হতে পারে, কোল্ড অ্যালার্জি হতে পারে, এমনি আপনার উগ্র সেন্ট হতে পারে, যে কোনো একটা পদার্থ লাগলো, তারপরে কি হচ্ছে হঠাৎ করে তার শ্বাসকষ্ট শুরু হলো, সেটা মানে বেশিক্ষণ থাকতে নাও, সাডেন থাকতে পারে, সাডেন আসলো কিছুক্ষণ থাকলো আবার হয়তো চলে গেল, এটাকে বলা অ্যানাফাইল্যাক্সিস, অর্থাৎ সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশন, সেক্ষেত্রেও আপনার শ্বাসকষ্ট হতে পারে, প্রচন্ড শ্বাসকষ্ট হয়। সিওপিডি, যাদের লাংসের কি দীর্ঘদিন ধরে ওই অবস্ট্রাকশন হয়ে যাচ্ছে অ্যালভেওলারগুলো, অর্থাৎ ছোট হয়ে যাচ্ছে আস্তে গ্র্যাজুয়ালি, সিওপিডি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, সেক্ষেত্রে কি হচ্ছে শ্বাসকষ্ট হবে। করোনা ভাইরাস ডিজিজ, আপনারা সবাই জানেন করোনা ভাইরাস যখন অ্যাটাক করেছিল প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছিল, সেক্ষেত্রে শ্বাসকষ্ট হয়। নিউমোনিয়া যদি হয় সেক্ষেত্রেও আমাদের শ্বাসকষ্ট হয়। নিউমোথরাক্স, অর্থাৎ আমাদের লাংস যখন কোলাপস হয় সেটা বলা হয় নিউমোথরাক্স। পালমোনারি এম্বোলিজম, অর্থাৎ আমাদের লাংসের যে আর্টারি আছে সেখানে যদি কোনো ব্লাডের ক্লট জমে সেটা হচ্ছে পালমোনারি এম্বোলিজম। আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন, ব্লকেজ অফ দ্য ব্রিদিং প্যাসেজ, আমাদের যে ল্যারিংসগুলো আছে পরে আসছে, যেটাকে আরেকটা স্লাইড আছে ভালো করে বোঝানো যাবে এটাকে আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন কি করে হয়, পরে স্লাইডে আসবে ইনশাল্লাহ। তো এগুলোতেও আমাদের শ্বাসকষ্ট হয়, যেটাকে সংক্ষেপে বলা হয় ক্রুপ, মানে চকিং, পালমোনারি এয়ার অবস্ট্রাকশন, এটা মেডিকেল টার্ম হচ্ছে চকিং, পালমোনারি এয়ারওয়ে অবস্ট্রাকশন, ব্লকেজ ইন দ্য ব্রিদিং প্যাসেজ, কোনো একটা ফুড পার্টিকেল আটকে গেল তখন কি হচ্ছে ওটাকে বলা হয় চকিং। অর্থাৎ কি আমি চকিং এমনি হতে পারে, কোনো কিছু বাধাপ্রাপ্ত হলো, যেটা হ্যাঙ্গিং হয় সেখানে বাধাপ্রাপ্ত হলো তখনই অবস্ট্রাকশন হয়ে যায়। তো এয়ারওয়েজ অবস্ট্রাকশন যদি হয় সেক্ষেত্রে শ্বাসকষ্ট হবে। ইন দ্য কেস অফ শর্টনেস অফ ব্রিথ দ্যাট লাস্ট ফর উইক অর লঙ্গার কল্ড ক্রনিক, যদি এটা ব্রঙ্কেল অ্যাজমা হয় সেক্ষেত্রে শ্বাসকষ্ট হয়। ইন্টেস্টিনাল লাংস ডিজিজ, আর প্লুরাল এফিউশন, অর্থাৎ বুকে যখন জল জমে, অর্থাৎ লাংসের যে দুটো আগে বললাম যে লেয়ার আছে কভারিং, একটা কভার লেগে আছে চেস্টল, একটা কভার লেগে আছে লাংস, মানে সেই জায়গায় পানি জমে সেটাকে হয় এফিউশন। কারণের জন্য আমাদের শ্বাসকষ্ট হয়, কারণে শ্বাসকষ্ট হয়। আরো আছে আদার্স কি কারণ, যদি রক্ত অল্পতা হয় এনিমিয়া পেশেন্টেরও কিন্তু ওর কিন্তু লাংসের কোনো প্রবলেম নেই, হার্টেরও কোনো প্রবলেম, হেলদি আছে, লাংস হেলদি আছে, তার হার্টও হেলদি আছে, কিন্তু রক্ত অল্পতা আছে, একটু কাজকর্ম করলেও রক্ত অল্পতার জন্য সে শ্বাসকষ্ট।
অ্যাংজাইটি ডিসঅর্ডার, একটা কিছু হঠাৎ কোনো উত্তেজনার কারণে সে কি করলো, তার শ্বাসকষ্ট হয়তো হয়, এটা তো আপনারা জানেন, হয়তো কোনো টেনশন নিয়ে এলো, তখনই তার একটা ব্রিদিং শুরু হলো। ব্রোকেন রিবস, তার যদি বুকের পাঁজরগুলো ভেঙে যায় তাহলে তো একটা বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট হবে। চকিংটা স্যার একটু বুঝে, পাশে আমার একটা কি হচ্ছে, এখানে আমাদের চিত্র দেওয়া আছে, কাইন্ডলি একটু স্যার মনোযোগ দিয়ে শুনবেন। এটা কি জিনিস, এটা হচ্ছে আমাদের মাউথ দিয়ে এখানে কি হচ্ছে, আমাদের এই মাউথ দিয়ে চলে আসছে আমাদের এসোফেগাস দিয়ে কি যায় আমাদের খাওয়াটা, মাউথ, এটা হচ্ছে ফুড পার্টিকেল, এটা হচ্ছে টাং, এটা হচ্ছে ফুড পার্টিকেল। এই ফুড পার্টিকেলটা এসোফেগাস দিয়ে চলে যাচ্ছে আমাদের স্টোমাকে, এটা হচ্ছে আমাদের নর্মাল থিওরি। এখানে যেটা দেখতে পাচ্ছেন ল্যারিংসের কাছে একটা আমাদের কি হচ্ছে, একটা ভালভের মতন আছে, যেটার নাম হচ্ছে আমাদের এপিগ্লুটাইটিস ক্লোজা, এপিগ্লুটাইটিস ক্লোজিস, যেটা কি করে যখন আপনি শ্বাস নেবেন তখন ওটা খুলে যায়, আবার যখন খাবার খাবেন ওটা অটোমেটিক বন্ধ হয়ে যায়, যেটা হচ্ছে নর্মাল প্রসেস। এবার কোনো কারণবশত কি হচ্ছে, পাশের চিত্রটা আপনি যাবেন, খাবারটা বিশেষ করে এটা ছোট বাচ্চাদের এবং বয়স্ক লোকেদের এটা ক্ষেত্রে এটা হয়ে যায়। খাবারটা কি হচ্ছে আপনার এসোফেগাসে না গিয়ে চলে যাচ্ছে এপিগ্লুটাইটিস, তখন হয়তো কোনো কারণবশত ওটা মানে আপনার খুলে গেল, এবার চলে যাচ্ছে লাংসে, অর্থাৎ আপনার চলে যাচ্ছে ল্যারিংসে। তখন কি হচ্ছে, ফুড পার্টিকেল আটকে গিয়ে আপনার শ্বাসকষ্ট আর পাচ্ছেন না, একদম মানে মুখটুক কালো হয়ে গেল, যেটা মানে কার্বন ডাইঅক্সাইডে ভর্তি হয়ে গেল, মুখ চোখ কালো হয়ে গেল, প্রচন্ড শ্বাসকষ্ট হয়। তখন মানে এটাকে বলা হয় চকিং হলো পূর্ণ শ্বাসকষ্ট হয়। মাসখানেক আগে একটা এরকম মানে রাত্রে খেতে বসেছিল বাচ্চাটা, হয়তো প্রায় 10-12 বছরের বাচ্চা, রাতে সন্ধ্যা রাত্রে যেটা খেতে বসেছে ভাত, তো খেতে গিয়ে ওর এরকম চকিং হয়ে গেছে, আমাকে বললো ডাক্তার এরকম হয়ে গেছে। আমি তো চেম্বার থেকে উঠে গেছি, তো কি করব, আমরা হসপিটাল নিয়ে যান। তো আমি বললাম কি একটা কাজ করুন আপনারা, ওর যে বুকের যে আছে পাঁজরগুলোতে ওখানে আপনি আস্তে আস্তে করে বাড়ি বানুন, আস্তে আস্তে আঘাত করুন, মানে মারুন, আর নইলে পিছনে আপনার আস্তে আস্তে করে ওখানে মারলে কি হবে, তার লাংসটাতে একটি বাতাসটা জোরে বেরোবে, তখনই ওই খাবারটা হয়তো বেরিয়ে যাবে। তো ওরা কি করেছে, গাড়ি করে হসপিটালে যাচ্ছে, আর আমি যেটা প্রসেস ওদেরকে বললাম, ওরা কিন্তু ওটা রাস্তাতে করে যাচ্ছে। মাঝ রাস্তায় যখন এসেছে তখন ওর ফুড পার্টিকেলটা কি হয়েছে, বেরিয়ে গিয়ে তখন বলছে একদম টোটালি স্বাভাবিক, মানে হসপিটাল আর না নিয়ে এগুলো মানে হবে। আর যতক্ষণ না ওটা বেরিয়েছে ততক্ষণ মনে হচ্ছে কি রোগী মানে মারাই যাবে, এরকম ধরনের একটা কন্ডিশন, সিচুয়েশন, লাইফ থ্রেটানিং কন্ডিশন। তো যখন ওটা ফুড পার্টিকেল বেরিয়ে গেল তখন মনে হচ্ছে টোটালি স্বাভাবিক। তারপরে ওরা হসপিটাল নিয়ে গেছে, ইনজেকশন দিয়েছে। এই যে আমি ওদের জানা ছিল আমার, বলে আমি তাকে বললাম কি এই জিনিস কন্ডিশন আপনারা করুন, তাহলে আপনার একটা হয়ে যাবে, আমার তো চেম্বার বন্ধ, আপনারা এই কন্ডিশনটা করুন। তো এটা একটা জাস্ট বললাম, এটা হচ্ছে চকিং হলে কিন্তু আমাদের শ্বাসকষ্ট হয়। স্যার কেউ কিছু বলবেন? স্যার ইন্টারাপ্ট করি না, যদি বলি লম্বা যদি থাকে ক্লাস, আমরা না হয় আর 2 পর্বে করব, আমাদের বেশি যদি লাগে আর কি, তাহলে আমরা 11টা বেজে গেছে, যদি লম্বা থাকে যে 2 পর্বে আমরা ইনশাআল্লাহ। তাহলে এই চকিং পর্যন্ত এটা মানে এটা শেষ করে দিই, তাহলে শেষ হয়ে যাবে। এটা শেষ করে দিই করে দেন, সুবিধা নেই। আর না, আমাদের তো মানে একজন স্যার বললেন কি আপনি আস্তে আস্তে বলবেন যেন আমরা বুঝতে পারি, সেই জন্য আমি স্লোলি পড়েছি। হ্যাঁ, তো ঠিক আছে, আমি এটা কথা শেষ করে দিই। চকিংটা স্যার বুঝতে পেরেছেন? চকিং এর জন্য আমাদের শ্বাসকষ্ট হয়। ওবেসিটি, অর্থাৎ আমাদের যদি যারা পুরো একদম ওবেস পার্সন, সেক্ষেত্রেও কিন্তু তারা একটু এক্সারশনাল করলো, একটু হাঁটাচড়া করলো, একটু নড়াচড়া করলো, সেক্ষেত্রে হাইস্পেস একটা নর্মালি ওদের মানে কোনো লাংসের প্রবলেম নেই, কোনো হার্টেরও প্রবলেম নেই, তবুও একটা শ্বাসকষ্ট হচ্ছে, যেটাকে বলা হয় এক্সারশনাল ডিসনিয়া, অর্থাৎ এক্সারশনাল ব্রেথলেসনেস বলতে পারেন। ফরেন অবজেক্ট ইনহেলেট, অর্থাৎ যদি আমাদের ভেতরে যদি কোনো লাংসে একটা কোনো ফরেন বডি ঢুকে যায়, সেক্ষেত্রে আমাদের একটা শ্বাসকষ্ট হতে পারে। গুলেনবিয়ার সিন্ড্রোমের ক্ষেত্রে কি জিনিস, গুলেনবিয়ার সিন্ড্রোমটা হচ্ছে আমাদের ওই প্যারালাইসিসের মতো খানিকটা বাচ্চাদের হয়ে যায়, সেরকম মানে
হয় সেক্ষেত্রেও কিন্তু এই এরকম ধরনের একটা শ্বাসকষ্ট হয়। কাইফোস্ক্লেরোসিস, কাইফোটা কথার অর্থ হচ্ছে আপনার এই যে বয়স্ক যেনারা আছেন দেখবেন বিশেষ করে লম্বা পার্সন, বয়স্ক লোক, তাদের কি হয় বেন্ডিং হয়ে যায়, সামনের দিকে ঝুঁকে যায়। সামনের দিকে যেটা ঝুঁকে যায় সেটাকে বলা হয় কাইফোসিস, সেটাকে বলা হয় কাইফোসিস। সামনের দিকে যখন ঝুঁকে যায়, ও দেখবেন ঝুঁকে গিয়ে লাঠি নিয়ে চলাফেরা করছে, বিশেষ করে বয়স্ক মহিলা কিংবা বয়স্ক বুড়ো লোক সামনের দিকে ঝুঁকে গিয়ে কি হয় হাঁটা চলাফেরা করেন। তখনই কি হয় একটা আমাদের চেস্ট হলে একটা কি হচ্ছে একটা ডিফর্মিটি শুরু হয়, চেস্ট হলে একটা মানে একটা প্রবলেম মনে হয়, তখন একটা শ্বাসকষ্ট মতন একটা হয় বা শ্বাসকষ্ট শুরু করে, সেটা বলা হয় কাইফোস্ক্লেরোসিস। মানে জানেন শিরদাঁড়াটা একা বাঁকা হয়ে যায়, শিরদাঁড়াটা ঠিক সোজা হয়ে থাকে না, একা বাঁকা হয়ে যায়, এটাকে হচ্ছে কাইফোস্ক্লেরোসিস। তখনই একটা চেস্ট হলে একটা ডিফর্মিটি শুরু হয়, সেটা হচ্ছে আমাদের কাইফোস্ক্লেরোসিস। মাইস্থেনিয়া গ্রেভিস অর্থাৎ আমাদের কি হচ্ছে দ্য কন্ডিশন কজিং দ্য মাসল উইকনেস, মাসল যখন আমাদের উইকনেস হয়ে যাচ্ছে সেটা হচ্ছে মাইস্থেনিয়া গ্রেভিস। কার্বন ডাইঅক্সাইড পয়জনিং অর্থাৎ হঠাৎ করে কোনো একটা কারণবশত কি হচ্ছে কোনো একটা এমন জায়গায় গিয়ে প্রবেশ করলেন যেখানে কার্বন ডাইঅক্সাইডে ভর্তি হয়েছে, কোথায় একটা আগুন লেগে গেছে, হঠাৎ করে চলে গেলেন, সেখানে কি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আপনার নাকের মধ্যে মানে এয়ার প্রবেশ করে গেল, তখন একটা হঠাৎ করে সাডেন শ্বাসকষ্ট মনে হবে। হ্যাঁ, এরকম যেন হয় হঠাৎ করে কোনো একটা মানে গ্যাদারিং পার্সন আছে, মারপিট চলছে, সেখানে আপনার দেখা গেল পুলিশ প্রশাসন আপনার কাঁদানি গ্যাস ছুড়ে দিল। কাঁদানি গ্যাসে কি থাকে আপনার এই কার্বন মনোক্সাইড পয়জনই থাকে, চোখ দিয়ে জলমল চলবে এবং প্রচন্ড একটা শ্বাসকষ্ট লোক তখন পালাতে শুরু করে। এপিগ্লোটাইটিস, এপিগ্লোটাইটিস তো বললাম সোয়েলিং, মানে যখন আপনার এপিগ্লোটাইটিসটা কি হয় এই যে ভেতরে যেটা আছে আলজিবেটটা ভেতরে যেটা কি হচ্ছে আমাদের হয়ে যাচ্ছে, সোয়েলিং হয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে, তখন কি হবে একটা শ্বাসকষ্ট মতন হয়। সার্কোইডোসিস, কালেকশন অফ দ্য ইনফ্লামেশন সেল অফ দ্য বডি, বডিটা কি হচ্ছে পুরোটাই ফুলে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার শ্বাসকষ্ট হবে। সাডেন ব্লাড লস, হঠাৎ করে কি হচ্ছে ব্লাড লস হয়ে গেলে, ব্লাড লস হলে তো জানেন এনিমিয়া হবে, এনিমিয়া হলে তখন কি একটা শ্বাসকষ্ট হবে। এতগুলো কারণে কিন্তু শ্বাসকষ্ট হয়, এতগুলো কারণে কিন্তু শ্বাসকষ্ট হয়। প্রথমে কি বললাম হার্টজনিত কারণে শ্বাসকষ্ট, তারপরে বললাম লাংস জনিত শ্বাসকষ্ট, এবার বললাম আদার্স জনিত কারণে শ্বাসকষ্ট, এতগুলো বললাম শ্বাসকষ্ট। এবার আর একটা শ্বাসকষ্ট আছে, এটা বলে আজকের মতো এখানে শেষ। যেটা বলা হয় অর্থোপনিয়া, অর্থোপনিয়াটা কি হচ্ছে আপনার যে ডিসনিয়া বললাম, ডিসনিয়াটা স্লাইট শ্বাসকষ্ট, আর আপনার তো একদম টু মাচ অর্থাৎ প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট, প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট, সেটা মেডিকেল টার্ম হচ্ছে আপনার অর্থোপনিয়া। অর্থোপনিয়া ইজ এ শর্টনেস অফ ব্রিথ অর ডিফিকাল্ট ব্রিদিং when you are lying down, যখনই আপনি শুতে যাবেন তখনই কি হচ্ছে কোনো মতেই শুতে পারবেন না, উঠে বসতে হবে আপনাকে। ওই জন্য দেখছেন ভদ্রলোক কি করছে চেয়ারে বসে আছে, চেয়ারে বসে বসেই ঘুমাচ্ছে, কিন্তু ও শুতে গেলে কি হবে তার প্রচন্ড শ্বাসকষ্ট হবে। ব্রেথলেসনেস অন লাইং ফ্লাড ডিউ টু ইনক্রিজ লেফট আর্টেরিয়াল প্রেসার, লেফট আর্টেরিয়াল প্রেসারটা কি হচ্ছে তার বেড়ে যাচ্ছে, যেটার নাম হচ্ছে অ্যাগ্রাভেশন পালমোনারি কনজেশন, পালমোনারি কনজেশন। লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর, এক্ষেত্রে কি হবে আপনার ডিউ টু হাইপারটেনশন ইসেমিক হার্ট ডিজিজ, এক্ষেত্রে আপনার একটু অর্থোপনিয়া দেখা যায়। অ্যাওর্টিক স্টেনোসিস অর্থাৎ আপনার যে মাইটাল যে ভালভগুলো আছে, মাইটাল ভালভগুলো কি হচ্ছে প্রলাপস হয়ে যায়, তখন কিন্তু এই প্রচন্ড শ্বাসকষ্ট হয়। কার্ডিওমায়োপ্যাথি, কার্ডিওমায়োপ্যাথির একই জিনিস, এই যে হার্ট যেটা আছে হার্টগুলো কি হয় এনলার্জ হয়ে যায়। এই যে পাশের যে পিকচারটা দেখতে পাচ্ছেন, পাশের যে পিকচারটা দেখছেন এক্সরে প্লেটটা কি হচ্ছে পুরোটাই কিন্তু কভার করে ফেলেছে, হার্ট এতটাই সাইজে বড় হয়েছে মনে হচ্ছে কি লেফট চেস্টের ওয়ালটা দেখতে পাওয়া যাচ্ছে না, তার মানে হার্টে ঢেকে গেছে, হার্টটা সাইজ এলার্জ হয়ে গিয়ে তার কভার করে গেছে, সেটার নাম হচ্ছে কার্ডিওমেগালি। কার্ডিওমায়োপ্যাথির জন্য কিন্তু আপনার এই প্রচন্ড শ্বাসকষ্ট হয়। এটা হচ্ছে অর্থোপনিয়া, মেডিকেল টার্ম হচ্ছে অর্থোপনিয়া। অর্থোপনিয়া আর কি কারণে হয়? লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর সবথেকে মোস্ট কমন কজ, লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর সবথেকে মোস্ট কমন কজ। ব্রঙ্কিয়াল অ্যাজমা, এক্ষেত্রেও আপনার প্রচন্ড শ্বাসকষ্ট হয়। মাইটাল স্টেনোসিস অর্থাৎ মাইটাল ভালভ যদি প্রলাপস হয়, মাইটাল ভালভটা যদি নষ্ট হয়ে যায়, হার্টের যে চারটা ভালভ আছে তার মধ্যে
মাইট্রাল ভালভটা সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা ভালভ। এটা সাধারণত কি থেকে নষ্ট হয়, যদি আপনার মানে স্ট্রেপ্টোকক্কা ব্যাকটেরিয়া থাকে সেক্ষেত্রে এটা নষ্ট হয়, যেটাকে আমি এর আগে ক্লাসে বলেছি কি যেন এটার নাম, রিউমাটিক ফিভার। রিউমাটিক ফিভার যদি কমপ্লিকেশন অ্যারাইজ করে, টার্ন টু রিউমাটিক হার্ট ডিজিজ, যেটাকে বলা হয় মাইট্রাল স্টেনোসিস। প্রথমে রিউমাটিক ফিভার হবে, রিউমাটিক ফিভার যদি ঠিক মতন চিকিৎসা না হয়, রিউমাটিক ফিভার টার্ন টু রিউমাটিক হার্ট ডিজিজ, যেটাকে বলা হয় মাইট্রাল স্টেনোসিস, অর্থাৎ মাইট্রাল ভালভগুলো নষ্ট। মার্ক অ্যাসাইটিস, আচ্ছা প্রচন্ড পরিমাণে কি হচ্ছে, পেটটা জল জমে যাচ্ছে, সেক্ষেত্রে মার্ক অ্যাসাইটিস। অ্যাংজাইটি অর হাইপার ভেন্টিলেশন, সেক্ষেত্রেও প্রচন্ড শ্বাসকষ্ট হয়। বাইলেটারাল ডায়াফ্রাগমেটিক প্যারালাইসিস, ইনস্ট্যান্ট অর্থোপনিয়া, পেরিকার্ডিয়াক ডিজিজ, এইসব কারণে প্রচন্ড শ্বাসকষ্ট হয়। তাহলে স্যার আজকে এ পর্যন্ত থাক, এরপরে এগুলো বলবো। প্যারক্সিজম নকটার্নাল ডিসনিয়া আছে, হার্ট প্যালপিটেশন আছে, ফ্যাটিক, সিনকোপ, সাইনোসিস, পাস্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন এগুলো আছে। ক্লিনিক্যাল এক্সামিনেশন কি কি দেখবো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো আছেন স্যার? আপনার এই সারাটুকুর জন্য আমরা অপেক্ষায় ছিলাম স্যার। যতটুক একটা ওয়ার্ড আসলো চোকিং, হ্যাঁ চোকিং কিন্তু এটা আপনাদের আনাচে কানাচে অনেক সময় হয়, এটা কিন্তু ভালোতে বুঝতে হবে, ভেরি ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, তো অনেক সময় দেখা যায় যে যদি ছোট বাচ্চা যদি হয়, অনেক সময় মুখে কিছু দিয়ে ফেলায়, হ্যাঁ সেক্ষেত্রে অনেক সময় আপনার মানে ওই ব্যাপারটা হলো মানে একটা চৌরাস্তা, হ্যাঁ একটা খাদ্য নালী আর শ্বাস নালী, মাঝখানে যদি কোনো কিছু খাবার টাবার সাধারণত যায় তো খাদ্য নালী দিয়ে, কোনো কারণে যদি ওইটা শ্বাসনালীতে চলে যায়, ওই রাস্তা দিয়ে ভুল রাস্তায় চলে যায়, তাহলে কিন্তু এটা হয়। এবং এটা যদি ফিউ মিনিটের ভিতরে যদি এটা বার করে না হয়, তাহলে কিন্তু অক্সিজেন কিন্তু মারা যায়, অনেকেই মারা যায় কিন্তু। হ্যাঁ, কারণ তখন ব্রেন কিন্তু অক্সিজেন পায় না। হ্যাঁ, আপনারা জানেন যে মানে মানে আপনার কি বলে 4 থেকে 6 মিনিট থেকে 10 মিনিট কিভাবে হয় ক্লিনিকি ডেথ, 6 মিনিটের বেশি হয়ে গেলে ক্লিনিকি ডেথ হয়ে যেতে পারে। আপনার যে বদলের কথা বললেন, যার কথা বললেন, ওইটা যদি না করতো তাহলে কিন্তু সে ওই 6 মিনিটের পরে কিন্তু মানে হি ইজ গোয়িং টু ডাই। হ্যাঁ, ক্লিয়ার আচ্ছা ভাই? জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার। ওকে, যদি বাচ্চা হয়, হ্যাঁ হ্যাঁ, যদি বাচ্চা হয়, হ্যাঁ হ্যাঁ রাইট, ম্যানেজ, এটা ভেরি ইম্পর্টেন্ট। এটা কোন ট্রিটমেন্ট এইটাই, যে যদি বাচ্চা হয় তাহলে আপনি হাতের উপর তাকে উপর করে শোয়াইতে হবে, হাতের উপর রাখাইয়া পেটের ইয়ের উপরে মানে পিঠের উপরে মানে দুই শোল্ডারের মাঝখানে ওখানে আস্তে আস্তে করে থাপাইতে হবে যাতে সেই হয়। আবার পেটে চাপ দিতে হবে। আর যদি ছেলেরা হয় তাহলে ওই যে আপনি দেখেন গুগলে কিন্তু বিভিন্ন পিকচার আছে, হ্যাঁ এইভাবে। আর বড় মানুষ হয় তাহলে কি করতে হবে, যে এই যে বুকের উপর হাতটা গিয়ে 5 বার চাপ দিতে হবে, আবার পেটের মধ্যে জুড়ে পিছন থেকে আপনি ধরেন, অনেকে জাবড়ে ধরা যায় বা জাবড়ে ধরে না, এরকম দুই হাতে মানে এক হাত দিয়ে শোল্ডার মানে বুকের হাত দেয়া, আরেক হাত দেয়া ও পিঠে চাপড়াবে, আবার কি করবে, দুই হাতে পেটের মধ্যে সিভিয়ার ভাবে দিবে, মানে চাপ দিবে, পুশ করবে যেন সে পায়, মানে ব্লো হয়, মানে গলা দিয়ে যেন সে হয়, ওই জিনিসটা বের হইতে পারে, চাপ দিতে হবে। রাইট, এটা যদি না করে আপনি কিন্তু সিপিআর তো আমাদের 2 বছর পর আমাদের ট্রেনিং করতে হয়, রিনিউ করতে হয়, ভেরি ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু সারা ওয়ার্ল্ডে অনেক মানুষ মারা যায়, অনেক বাচ্চা মারা যায়, এই যে এইটা সেটা মার্বল টার্বল এটা সেটা আটকে যায়। হ্যাঁ, খাবারের সময়, এই যে আমরা কাশি না, খাবারের সময় কিছু আটকে গেলে কাশি, দিস ওয়ান কাইন্ড অফ মানে চোকিং হইলে আপনি যে 4 মিনিটের মধ্যে যদি হয়, ওখানে বিভিন্ন স্ল্যাব আছে কিন্তু 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 6 মিনিটের উপরে গেলে কিন্তু ক্লিনিকের ডেথ হয়ে যায়, কারণ সে অক্সিজেন পায় না। একটা ব্রেন কতটুকু অক্সিজেন রাখতে পারে, সে কতটুকু বাঁচতে পারে, বিভিন্ন স্ল্যাব দেখেন, গুগলে যান দেখবেন পাবেন।
কাজেই ওই হাসপাতালে নিবেন তো ভালো কথা, নেওয়ার আগে কিন্তু এগুলি কিন্তু করতে হবে, যেহেতু আপনার লোকালি আশেপাশে অনেক ধরনের লোকজন আপনার কাছে আসবে। হ্যাঁ না স্যার, আমি তো প্রথমে প্রচেষ্টা বলে দিয়েছিলাম বাই ফোনে, প্রথমে ওই আমি কেসটা বলে দিয়েছিলাম, তারপরে বললাম কি এখন ওটা করুন আর আপনারা হসপিটাল নিয়ে যান, আমি কি করব। হ্যাঁ স্যার, হ্যাঁ ওইটা না করলে কিন্তু ওই রোগী কিন্তু রাস্তাতে মারা যেত, বুঝছেন, 100%। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যেটা বলছেন এটা দেখি সে বাইচে গেছে। এগুলো খুব আমাদের সবারই জানা দরকার এগুলো, কারণ যারা এমবিবিএস ডাক্তার তারা তো জায়গা হসপিটালে চাকরি করে, কিন্তু যারা হোমিওপ্যাথি ডাক্তার তো থাকে সবসময় চেম্বার থাকে না, তো কিছু হলে কিন্তু আপনার কাছে আগে আসবে, তখন কিন্তু ওই ওষুধে কাজ হবে না, ওটা কিন্তু বের করতে হবে, আর বের করার সিস্টেম জানতে হবে। হ্যাঁ, কাজে ওই ভিডিও দেখে একটু শিখে নিন কাইন্ডলি সবাই যারা নতুন আছেন। থ্যাংক ইউ। জি জি, শুক্রিয়া স্যার, অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের কাছ থেকে আমরা জানলাম, এবং আশরাফুল স্যারকেও ধন্যবাদ। গুরুত্বপূর্ণ মেডিকেল বিভিন্ন টার্ম নিয়ে আলোচনা স্যার করতেছেন, অনেক কষ্ট করে আমাদেরকে প্রেজেন্টেশন দিচ্ছেন, স্যারকেও অশেষ ধন্যবাদ, শুক্রিয়া, জাযাকাল্লাহ খাইর। তাহলে আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকের মতো আমাদের ক্লাস আনুষ্ঠানিকভাবে আমরা শেষ করতে চাই। যদি আর যোগ করার থাকে স্যার তাহলে করতে পারেন, অথবা 11:14 হয়ে গেছে, আমরা আমাদের ক্লাসটা যেমন শেষ করে দিই। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। স্যার যখন ওটা পুরো ক্লাসটা শেষ হবে আমি গ্রুপে এটা দিয়ে দেবো, এই পুরো এটা প্রেজেন্টেশনটা। হাফ হয়েছে তো, হাফও হয়নি, মানে 3 ভাগের 1 ভাগ হয়েছে, 2 ভাগ আরো বাকি আছে। তো যখন সম্পূর্ণ হবে তখন আমি ইনশাআল্লাহ পুরো প্রেজেন্টেশনটা দিয়ে দেবো। জি জি জি, থ্যাংক ইউ স্যার।